পরশুরাম ধারাবাহিকের আজকের নতুন পর্বে দেখা যাবে যে নন্দিনী বলরাম হসপিটালে থাকার কথা জানতে পেরে ছুটে যায় বলরামের কাছে, গিয়ে চোখে জল ফেলতে থাকে। এদিকে এদিকে শিবপ্রসাদ উচিত শিক্ষা দেয় গৌরবকে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে তটিনী তটিনী বলে যে বারবার কেন আমি আমার বরকে অপমান করা হবে। তখনই ভূমিকা বলে, কিসের অপমান হচ্ছে এখানে? কোনো অপমান হচ্ছে না। কোথায় ছিলি তুই যখন তোর বর আমার বরকে কফি সার্ভ করিয়েছিল অফিসে সবার সামনে, সব স্টাফদের সামনে? তখন কোথায় ছিলি তুই? তাই আমার ইচ্ছে যে আজকে কফি সার্ভটা ওই করে দেবে, প্রথমে আমার বরের কফি দেবে। তখনই শিবপ্রসাদ বলে যে দেখুন দেখুন, আপনি যতই আমাকে অপমান করার চেষ্টা করেন, কিন্তু আপনি আমাকে অপমান করতে পারবেন না। তখনই ভূমিকা বলে, এবারে জামাই হওয়ার যোগ্যতা যার নেই, সে হয়েছে এবারে মুখার্জিদের অফিসের সিইও। এটা কি মানা যায়? একেবারেই মানতে পারছি না। কখনো ময়ূর হতে পারে না। তখনই সত্যজিৎ বলে, ভূমিকা তুমি কাকে কি বলছো? তুমি কি সবকিছু ভেবেচিন্তে কথা বলছো? তোমার এত দুঃসাহস? তুমি এত সাহস কোথা থেকে পেয়েছো যে তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার জামাইকে, যে আমার সন্তানের সমতুল্য, তাকে তুমি এত ছোট কথা বলছো? কেন? কোন অধিকারে তুমি এই কথাগুলো বলছো? তখনই ভূমিকা বলে, জেঠুমনি বোঝার চেষ্টা করুন। তখনই সত্যজিৎ বলে, আমি বুঝতে চাই না, একদম বুঝতে চাই না, তোমার মুখ থেকে দ্বিতীয় কথা শুনতে চাই না। আর আমার জামাই আমার ছেলের সমতুল্য, আমার সন্তানের সমতুল্য। সে আমাকে এখন একটু আরাম আয়েসে থাকতে দিয়েছে। সে আমার কাজটি নিজের ঘাড়ে দায়িত্ব সহকারে নিয়েছে। আমি যেভাবে আমার জামাইকে বলেছিলাম ঠিক সেভাবেই সে তার কাজ ছেড়ে আমার কাজে আমার কাছে ইনভলভ হয়েছে। তাই আমি বলছি, কেউ শিবপ্রসাদকে কোনো ছোট কথা বলে অপমান করার দুঃসাহস দেখাতে আসবে না, তাহলে কিন্তু তার পরিণাম ভালো হবে না। তখনই নন্দিনী মনে মনে বলে, আমি জানি শিবপ্রসাদ তুমি সবকিছু ঠিক করতে পারবে। আমি জানি একদিন সব ঠিক হয়ে যাবে। যত দূরত্ব আছে সব মিটিয়ে নিতে পারবে। তুমি চারদিকটা দেখছো, আমি জানি। এরপরেই দেখা যায় ভূমিকা বলে, এই শিবপ্রসাদের জন্য আমি অপমানিত হলাম, ছাড়বো না। তখনই শিবপ্রসাদ বলে, বাবা এভাবে বলছেন কেন? দেখুন, এটা তো আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন বিয়ে সম্পূর্ণ করার জন্য। এখন দেনা গবর ওই ওই বাড়ির লোক চেয়েছে আমি নিজের হাতে রান্না করে খাওয়াই গৌরব গৌরব চৌধুরীকে, তাই আমি খাওয়াচ্ছি। হ্যাঁ, তাতে আমার কোনো আপত্তি নেই। আমি লজ্জিত বোধ করছি না। এটা তো আমার বাড়ির কাছে মনে করেই করছি। এটা আমার করতে ভালোই লাগে। তখনই বাবিন বলে, আসলে যাকে যেখানে মানায়। তখনই দেখা যায় যে সত্যজিৎ বলে, বাবিন একদম কথা বলতে এসো না। এরপরে শিবপ্রসাদ বলে, বাবা আপনি রাগ করছেন কেন? রাগ করবেন না। আমি একটা কথা বলছি বাবিনদা, বৌমনি, তোমাদের দুজনকেই বলছি, একটা কথা মাথায় রেখো, যত টাকা দিয়েই জুতা কেন সেটা কিন্তু পায়েই পড়তে হয়, আর 2 টাকা দিয়ে এক পাতা টিপ কিনে সেটা কিন্তু কপালেই পড়তে হয়। তাই আমাকে যে যতই অপমান করার চেষ্টা করুক, আমি কিন্তু অপমান বোধ হচ্ছি না। তাই বাবা আপনি কিছু বলবে না। তখনই দেখা যায় ত্রিবর্ণা বলে, তুমি কাকে এ কথাগুলো বলছো? জামাই তুমি এভাবে আমার সন্তানকে কথা শোনাতে পারো না। তখনই নন্দিনী বলে, হয়েছে হয়েছে কাকিয়া, আর এসব কথা নিয়ে বেশি বার বেরো না তো, ভালো লাগছে না এইসব কথা। তখনই সত্যজিৎ বলে, কি দাদু ভাই দিদি ভাই এখনো দাঁড়িয়ে আছো? খেতে যাবে না? তখনই পিকু লাড্ডু বলে, তুমি যাবে দাদু? তুমি যাবে? তখনই সত্যজিৎ বলে, হ্যাঁ তোমাদের সঙ্গে থাকতে আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে তোমাদের সঙ্গে হাসি খুশিতে থাকি। এই জন্যই তো তোমাদের আমি এত এত ভালোবাসি। এরপরেই দেখা যায় যে তখনই নন্দিনী মনে মনে বলে, এই জন্যই তো ড্যাডিকে আমি কষ্ট দিতে চাই না। ড্যাডি যেভাবে আনন্দে আছে আমি চাই আমি যত কষ্টই সহ্য করতে পারি করব, কিন্তু আমি ড্যাডিকে কিছুই বুঝতে দেব না। ড্যাডি যেভাবে ভালো থাকতে চাই সেভাবেই ভালো থাকুক। আমি চাই না আমার কারণে ড্যাডি কোনো কষ্ট পাক। আমি ড্যাডিকে ভালো রাখার জন্য সব রকম পরীক্ষা দিতে রাজি আছি। এদিকে তখনই গৌরবের ফোনটা বেজে ওঠে। তখন গৌরব কফিটা নন্দিনীর হাতে দিয়ে কথা বলতে একটু দূরে সরে যায়, আর ফোনটা রিসিভ করে বলে, চিন্তা করো না, এদিকে সব ব্যবস্থা হয়ে গেছে। তোমরা আজকে মালটা ডেলিভারি করে দেবে, কারণ আমি আমি বাবাকে কথা দিয়েছি, তাই আমাকে তো এই কাজটা করতে হবে। এদিকে শিবপ্রসাদ গাঙ্গুলিকে আমি আটকে রেখেছি, সে আজকে এখান থেকে বের হবে না। তাই মাল আজকে ডেলিভারি হতেই হবে। ডেলিভারি হয়ে গেলে কেউ আর কিচ্ছু করতে পারবে না। বুঝতে পেরেছো তো তোমরা? আমি কিন্তু এই জন্যই আজকে দিরাগবরে এসেছি, না হলে কিন্তু আমার দিরাগবরে আসার কোনো ইচ্ছা বা মানসিকতা ছিল না।
তখনই দেখা যায় ওপার থেকে বলে, আচ্ছা ঠিক আছে বস, আমি ফোনটা রাখছি। এদিকে দেখা যায় যে সে ফ্যাক্টরির সামনে আড়ালে দাঁড়িয়ে থাকে মায়া আর বলরাম। মায়া বলে, বস অনেকেই তো চলে এসেছে। তখনই বলরাম বলে, মায়া আমি বুঝতে পারছি ভয় পাচ্ছ। তখনই মায়া বলে, না না বলরাম দা, আমি এইটুকু ভয় পাই না। আমার আমার একটাই একটাই ইচ্ছে হচ্ছে, যদি এখানে বস থাকতো তাহলে হয়তো একটু ভালো হতো। এরপরেই দেখা যায় যে তখনই বলরাম ফোন করে শিবপ্রসাদকে আর বলে, ভাই এদিকে অনেক অনেক লোক চলে এসেছে, এবার কিন্তু সত্যি আমাদেরকে নামতে হবে, তুই তো আসতে পারলি না। তখনই শিবপ্রসাদ বলে, হ্যাঁ আমি আসতে পারিনি তাতে কি হয়েছে বলরাম, তো ওখানে নন্দিনী যাবে, আমি নন্দিনীকে সবকিছু বুঝিয়ে দিয়েছি। তখনই বলরাম বলে, নন্দিনী পারবে তো? তখনই শিবপ্রসাদ বলে, আমি নন্দিনীকে দায়িত্ব দিয়েছি, নন্দিনী পারবে। আমি জানি ও হাতাখুন্তি দিয়ে যেভাবে রান্না করতে পারে সেভাবে ও ভালো বন্দুকও চালাতে পারে, তাই তো আমি ওকে আজকে পাঠিয়েছি। এরা এই কর্ণ চ্যাটার্জি, গৌরব চৌধুরী আমাকে এখানে আটকে রেখেছে, এই রান্নার দায়িত্ব দিয়েছে যাতে আমি অফিসের মাথা না ঘামাই, কিন্তু ওই জানে না যে আমি আমি 10 দিকে নজর রাখতে পারি, সেই ক্ষমতা আমার দিয়েছে। আমি পরশুরাম অবতার, আমাকে হারানো এতটাও সহজ হবে না। তখনই সত্যজিৎ বলে, জামাই কোনো সমস্যা হয়েছে? সব ঠিক আছে? তখনই শিবপ্রসাদ বলে, হ্যাঁ বাবা সব ঠিক আছে, একদম ঠিক আছে, আপনি একদম চিন্তা করবেন না বাবা। তখনই দেখা যায় যে তখনই শিবপ্রসাদ মনে মনে বলে, আমি জানি তটিনী ঠিক পারবে। তটিনী আমাকে কথা দিয়েছে, ও আজকে যে করে হোক এই মাল ডেলিভারি আটকাবেই। আমি আমি যেটুকু তটিনীকে চিনেছি, তটিনী হেরে যাওয়ার মেয়ে নয়। তো তটিনী জিততে হবে তটিনীকে। এদিকে দেখা যায় তখনই সত্যজিতের সবজি কেটে দেয় আর আর শিবপ্রসাদ রান্না বসিয়ে দেয়। তখনই শিবপ্রসাদ বলে, বাবা আপনি কি করছেন এগুলো? তখনই সত্যজিৎ বলে, কেন? সবজি কাটছি, দেখতে পাচ্ছ না? তখনই শিবপ্রসাদ বলে, বাবা আপনি সবজি কাটছেন, আপনি কখনো রান্না করেছেন? তখনই সত্যজিৎ বলে, না আমি রান্না করিনি, আমি এই ফার্স্ট আসছি তোমার কাছে তোমাকে সাহায্য করার জন্য। এরপরে অন্যদিকে দেখা যায় যে তটিনী রেডি হয়ে বের হতে থাকে। তখনই দীপালি বলে, কোথায় যাচ্ছিস তটিনী? আজকে আজকে তোর দিদি আর তোর জামাইবাবু এসেছে, তুই কোথায় যাচ্ছিস? তখনই তটিনী বলে, মা আমাকে একটু বের হতে হবে, আমাকে একটু ও বাড়িতে যেতে হবে, কারণ বিদ্যুৎ বিল অনেক জমা হয়েছে, না হলে বিদ্যুৎ কেটে দেবে, তাই আমাকে তো ওখানে যেতেই হবে। চলে আসবো, চিন্তা করো না মা। তখনই দীপালি বলে, তুই লাঞ্চ করবি কোথায়? তখনই তটিনী বলে, মা আমি লাঞ্চ কোথায় করব, তোমাদের সঙ্গে একসঙ্গে করব, একদম চিন্তা করো না। দেখো তোমাদের জামাই তো এ বাড়িতে রইলো, তোমাদের জামাই তো যেতে পারছে না, তাই আমাকেই যেতে হচ্ছে। চিন্তা করো না, আমি সময় মতো চলে আসবো। তখনই দীপালি বলে, তোকে কি যেতেই হবে আজকে? তখনই তটিনী বলে, হ্যাঁ মা আজকে যেতেই হবে, না হলে তো আমি বলতাম না। এরপরে দীপালিকে প্রণাম করে। তখনই দীপালি বলে, কি হয়েছে তটিনী, তুই আমাকে প্রণাম করলি কেন? তখনই তটিনী বলে, আজকে তোমার আশীর্বাদ আমার খুব দরকার মা, তাই আমি তোমার কাছ থেকে আশীর্বাদ নিলাম, তুমি আমাকে আশীর্বাদ করো। এরপরে দেখা যায় তটিনী চলে যায়। তখনই প্রাচী আসে আর বলে, ও ও মামুনি তুমি এখনো যাচ্ছ না? নিচে তো নিচে রান্না করছে। তখনই দীপালি বলে, কে? শিবপ্রসাদ? তখনই প্রাচী বলে, হ্যাঁ জামাই জিজু তো রান্না করছে, তার সঙ্গে জেঠুমনিও আছে। জেঠুমনিও সবজি কেটে দিচ্ছে, কিন্তু সবজি কাটা হচ্ছে না, একেবারে এলোমেলো করে দিচ্ছে। তখনই দেখা যায় যে দীপালি বলে, উনি কি রান্না করেছে? কখনো কি কি রান্নাঘরে গিয়েছে? উনি এখন জামাইকে সাহায্য করতে রান্নাঘরে গিয়েছে, আগে তো কখনোই রান্নাঘরে যায়নি। এরপরেই দেখা যায় তখনই শিবপ্রসাদ বলে, আপনি ছেড়ে দিন, পারবেন না। তখনই সত্যজিৎ বলে, না শিবপ্রসাদ, তুমি আমার সন্তানের মতো, সন্তান বলেই মেনেছি, তাই তোমার অসম্মান হোক আমি সেরকম কোনো কাজ করতে চাই না। আমি জানি তোমাকে ছোট করার জন্য ছোট বড় অনেক অনেক কথা বলবে, তাই আমি তোমাকে সেই সাহায্য করার জন্যই আমি তোমার কাছে এসেছি। তোমার সঙ্গে রান্না করছি। এরপরে দেখা যায় তখনই শিবপ্রসাদ গান গাইতে শুরু করে আর তার সঙ্গে তাল মেলাতে থাকে সত্যজিৎ। আর তখন শিবপ্রসাদ মনে মনে বলে, সত্যি আমি ভাবতে পারিনি যে এই সত্যজিৎ মুখার্জি এর মতো মানুষ এভাবে চেঞ্জ হয়ে যেতে পারে। অন্যদিকে দেখা যায় যে বলরাম, মায়া
তারা মিশনে নেমে যায়, ফাইট করতে শুরু করে, মাল আটকাতে থাকে। কিন্তু এক পর্যায়ে বলরাম আর মায়া ওদের সঙ্গে পেরে উঠছিল না। বারবার বলরাম আর মায়া মার খাচ্ছিল। এরপরে বলরাম বলে, মায়া ঠিক আছো তুমি? তখনই মায়া বলে, হ্যাঁ বলরাম দা, আমি ঠিক আছি, কিন্তু আমাদের জিততেই হবে। বসকে কথা দিয়েছি, আমাদেরকে যে করে হোক এই মাল আটকাতেই হবে। তখনই বলরাম বলে, চিন্তা করো না মায়া, এই মাল তো আমরা আটকে দেবই, কিছুতেই এই মাল আজকে হাতছাড়া হতে দেব না, তুমি একদম চিন্তা করো না মায়া। এরপরে দেখা যায় তখনই মায়ার মাথায় আঘাত লেগে যায়, মায়া বসে পড়ে। এদিকে বলরামকেও চারপাশ থেকে ঘেরাও করে ধরে, আর মায়া চিৎকার করতে থাকে, বলরাম দা সাবধানে, বলরাম দা আমরা হেরে যেতে পারি না। তখনই দেবদূতের মতো চলে আসে তটিনীর এই রূপ, এই সব কিছু দেখে সবাই চমকে যায়। এরপরে দেখা যায় তখনই বলরাম বলে, তটিনী তুমি এসেছো? তখনই তটিনী বলে, কি ভেবেছিলে আমি আসবো না? এখানে তো আমাকে আসতেই হবে, আমার বরকে নিয়ে প্রশ্ন উঠবে আর সেখানে আমি আসবো না, সেটা কখনোই হতে পারে না। এদিকে তটিনীর এই রূপ দেখে তো সবাই পুরো ঘাবড়ে যায় আর বলে, এটা কি দেখছি, এটা কাকে দেখছি? একেবারে শিবপ্রসাদের স্টাইলে তটিনী মারপিট শুরু করে দেয়। তখনই বলরাম বলে, মায়া মায়া এবার আমাদেরকে জিততেই হবে, এবার তটিনী চলে এসেছে। এরপরে তটিনী বলে, তোদেরকে আমি কিছুতেই এই মাল ডেলিভারি করতে দেব না আজকে। তোরা কি ভেবেছিলি যে আজকে আমার বরকে ওখানে আটকে রেখে এখানে মাল ডেলিভারি হয়ে যাবে? সেটা তো কিছুতেই এই তটিনী গাঙ্গুলি করতে দেবে না। এদিকে দেখা যায় যে সেখানে গৌরব গৌরব নন্দিনী সবাই চলে আসে, আর একসঙ্গে সবাই ডান্স করে আর গান গাইতে থাকে শিবপ্রসাদ। পিকু লাড্ডু খুব খুশি হয়ে বলে যে, পা আজকে খুব সুন্দর লাগছে, পা আজকে আগের মতো গান গাইছে আর রান্না করছে, যেটা মাম্মিকে মাঝে মধ্যে গিয়ে শোনাতো। এরপরে দেখা যায় যে তখনই বাসনপত্র বাজিয়ে বাজিয়ে ডান্স করতে থাকে সত্যজিৎ। এটা দেখে দীপালি খুশি হয়ে যায় আর বিরক্ত হয় গৌরব, আর বলে, আদিক্ষেতা এই আদিক্ষেতা কতক্ষণ চলবে কিচ্ছু বুঝতে পারছি না। তখনই দেখা যায় তখনই শিবপ্রসাদ গৌরবের কাছে এসে তার ইঙ্গিতে ইঙ্গিতে কথা বলে শোনাতে থাকে গৌরবকে, গানের মাধ্যমে কথাগুলো বলতে থাকে গৌরবকে। এরপরে গৌরব বলে, কি হচ্ছে এটা? তখনই তখনই নন্দিনী এসব কথা শুনে খুব খুশি হয়ে বলে, বাহ শিবপ্রসাদ, আমি জানি তুমি কথাগুলো কাকে বলছো, এই মানুষটাকে বলছো, এই জঘন্য মানুষটাকে। এই মানুষটা আমার জীবনটা পুরো নরক বানিয়ে দিয়েছে। কে কেন এই মানুষটার সঙ্গে আমার বিয়ে হলো আমি নিজেও বুঝতে পারছি না। এই মানুষটাকে আমি বিশ্বাস করে ঠকে গেছি। তুমি সত্যি বলেছিলে, তটিনী সত্যি বলেছিল, আমি মানিনি। বলরাম দা মিথ্যে বলেছে, সত্য বলেছিল, আমি তাও বিশ্বাস করিনি। এখন বুঝতে পারছি সবাই আমার আমার ভালো চেয়েছিল, কিন্তু আমি পরিবারের ভালো চাইতে গিয়ে পরিবারেরই ক্ষতি করে বসে। এদিকে গৌরব মনে মনে বলে, এখানে যত আনন্দ করে নেওয়ার করে নিতে পারো, কিন্তু ওদিকে সর্বনাশ হতে চলেছে। শিবপ্রসাদ গাঙ্গুলি অনেক বড় সর্বনাশ হতে চলেছে, কারণ ওদিকে মাল ডেলিভারি হয়ে যাচ্ছে, কেউ বুঝতেও পারবে না আজকে কোন মাল ডেলিভারি হচ্ছে। আমি আমার বাবাকে কথা দিয়েছি, আমি আমার কাকাইকে কথা দিয়েছি, কর্ণ চ্যাটার্জিকে কথা দিয়েছি, তাই তো এই এই নোংরা খেলাটায় আমাকে যুক্ত হতে হলো। এদিকে দেখা যায় যে তটিনী এক পর্যায়ে প্রত্যেকটা গন্ডাদেরকে শুট করতে থাকে, একে একে সবাই পড়ে যেতে থাকে। তখনই বলরাম বলে, তটিনী এভাবে মেরে ফেলো না। তখনই তটিনী বলে, ওদেরকে ছাড়া যাবে না বলরাম দা, ওদের এত বড় সাহস, ওরা আমার বরকে অপমান করার জন্য এই সমস্ত নোংরা প্ল্যান করেছে, ওদেরকে ছাড়া যাবে না, একদম ছাড়তে পারবো না। এরপরে দেখা যায় তখনই গন্ডাগুলো বলে, আমাদেরকে প্রাণে মারবেন না, আমাদেরকে ছেড়ে দিন। এরপরে দেখা যায় তটিনী আবারও সেই বাঘিনীর রূপ নেয়। এরপরে তটিনী একে একে সবার সঙ্গে ফাইট করতে থাকে। এটা দেখে মায়া পুরো অবাক আর মনে মনে বলে যে, আজকে এ কোন তটিনী গাঙ্গুলিকে দেখছি, এই রূপ আমি কখনো দেখিনি, এই তটিনী গাঙ্গুলিকে আমি আগে কখনো দেখিনি। এরপরে দেখা যায় যে তটিনীকে যে ধরতে যায়, তটিনী তাদেরকেই মেরে সরিয়ে দেয় আর বলে, আমি ছাড়বো না তোদের, কিছুতেই ছাড়বো না। এরপরে হাতে তুলে নেয় বন্দুক। এরপরে দেখা যায় আবারও শুট করতে থাকে। আর যখনই যখনই তটিনী শুট করবে তখনই তটিনীর পাশ থেকে তটিনীকেই বন্দুক তাক করে থাকে একজন গোন্ডা। এরপরে দেখা যায় সেটা চোখে পড়ে যায় বলরামের, আর বলরাম বলে, আমি তটিনীর কিচ্ছু হতে দেব না, আমি শিবপ্রসাদকে কথা দিয়েছি তটিনীর খেয়াল রাখার দায়িত্ব আমার, তাই তটিনীর কিছু হোক আমি সেটা কিছুতেই চাইবো না। তটিনীকে আমাকে বাঁচাতেই হবে, তটিনীকে বাঁচানোর জন্য আমি সব রকম
সব রকম লড়াই করতে রাজি আছি। এরপরে তটিনীকে বাঁচাতে গিয়ে বলরামের গুলি লেগে যায়। বলরাম চিৎকার করে ওঠে আর তটিনী বলে, এটা কি করলেন বলরাম দা, এটা করতে পারলেন না আপনি। এরপরেই দেখা যায় যে বলরামকে সরিয়ে তাকেই শুট করে দেয় তটিনী আর বলে, বলরাম দা চোখ খুলুন, বলরাম দা আপনার কিচ্ছু হতে পারে না, আমি আপনার কিচ্ছু হতে দেব না। তখনই মায়া বলে, বলরাম দা কি হলো আপনার, কেন কথা বলছেন না? তখনই বলরাম বলে, আমি ঠিক আছি, তোমরা আমাকে নিয়ে এত ঘাবড়েবে না, তোমরা তোমাদের কাজ শেষ করো তটিনী। তখনই তটিনী বলে, বলরাম দা হসপিটালে যেতে হবে। তখনই দেখা যায় যে সমস্ত গুন্ডারা ওখান থেকে পালিয়ে যায় আর মালগুলো রেড করে সবকিছু নিয়ে যায় অফিসে। এরপরে দেখা যায় যে বলরামকে নিয়ে হসপিটালে চলে আসে তটিনী আর বলে, বলরামদার কিচ্ছু হবে না। এদিকে তখন তটিনী ফোন করে নন্দিনীকে আর সমস্ত কথা বলে যে বলরামদার গুলি লেগেছে। নন্দিনী বলরামের কথা জানতে পেরে নন্দিনীর চোখে জল আসে। তখনই দেখা যায় নন্দিনী বলে, আমি আসছি তটিনী, আমাকে আসতেই হবে তটিনী। তখনই তটিনী বলে, হ্যাঁ হ্যাঁ দিদি, তুই দেখতে চাইলে চলে আয় হসপিটালে। এদিকে শিবপ্রসাদ এটা জানতে পেরে যায় যে বলরামের গুলি লেগেছে। এদিকে কর্ণ চ্যাটার্জি এসে শিবপ্রসাদের সঙ্গে ইঙ্গিতে কথা বলতে থাকে, কারণ কর্ণ চ্যাটার্জি ভাবে যে তার মাল সব ডেলিভারি হয়ে গেছে, কিন্তু এদিকে সব মাল রেট হয়েছে এটা কর্ণ চ্যাটার্জি জানে না। এরপরে মাঝখানে গৌরবের ফোন আসে আর সেখানে জানা যায় যে সব মাল রেট হয়ে গেছে। তখনই গৌরব চিৎকার করে ওঠে। তখনই কর্ণ চ্যাটার্জি বলে, কি হয়েছে গৌরব? তখনই গৌরব কর্ণ চ্যাটার্জিকে আলাদা করে ডেকে নিয়ে সমস্ত কথা বললে তখন কর্ণ চ্যাটার্জি বলে, না না এটা হতে পারে না, শিবপ্রসাদ তো এখানে, তাহলে মাল কে রেড করলো সেটাই তো বুঝতে পারছি না। তখনই দেখা যায় শিবপ্রসাদ বলে, মিস্টার কর্ণ চ্যাটার্জি আপনি কি ভেবেছেন যে আমি এখানে বসে আছি বলে কিচ্ছু করতে পারবো না? আমার চোখ আমার চোখ 10 দিকে থাকে, চারিদিকে থাকে, কোথায় কি হচ্ছে আমি সবকিছু বলতে পারি, বুঝতে পেরেছেন মিস্টার কর্ণ চ্যাটার্জি? তখনই কর্ণ চ্যাটার্জি বলে, ছাড়বো না আমি তোমাকে শিবপ্রসাদ, তুমি অনেকবার বেড়ে গেছো, আমি তোমাকে ছাড়বো না, একদম ছেড়ে দেবো